কিনা। পরিচালক চাইবে মুনির আলমকে নিয়ে বেরোক আর অঙ্কুশ হাজরা চাইবে অঙ্কুশ হাজরাকে নিয়ে বেরোক, কোনটা নিয়ে বেরোলে? মুনির আলমকে নিয়ে বেরোলেই অঙ্কুশ হাজরাকে নিয়ে বেরোনো হবে। তারপরে চরিত্রটা তো আমি আবার অন্য একটা চরিত্র প্লে করব, তখন তো আবার আরেকটা চরিত্র আমার ওই মুনির আলমকে নিয়েই যদি বেরোয় তার মানে অঙ্কুশকে নিয়ে বেরোনো হবে। কারণ এইখানে অঙ্কুশ ভেঙে এমনভাবে নিজেকে মুনির আলম করার চেষ্টা করেছে, শিবুদা বেটার বলতে পারবে, দর্শক বেটার বলতে পারবে কতটা সফল হয়েছি। আমি তো অঙ্কুশ ছিলামই না গোটা সিনেমাটায়, অঙ্কুশকে নিয়ে বেরোনো দরকার নেই, মুনির আলমকে নিয়ে বেরোলেই অঙ্কুশকে নিয়ে বেরোনো হবে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় মানেই হচ্ছে এমন সামাজিক প্রেক্ষাপটের সিনেমা বা ঘটনা তুলে ধরবে যার সঙ্গে আমাদের রোজকার জীবন জড়িয়ে রয়েছে। রক্তবীজে আমরা ভাঙতে দেখেছি, হয়তো ভাঙাটাই তার চরিত্রের একটা অন্যতম অঙ্গ ফিল্ম মেকার হিসেবে। রক্তবীজ 2-তে শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি নয়, এর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণও জড়িয়ে গেল। এত বৃহত্তর অ্যাসপেক্ট গ্রহণ করার কারণ কি? আগে আমরা এই যে সন্ত্রাসবাদ বা মানুষ মারা যাচ্ছে সেটা আমরা কি বলতাম, যে ও তো কাশ্মীরে হচ্ছে। এবার কিন্তু কলকাতা অবধি দৌড়ে এসছে, এবার কিন্তু বেহালা হয়ে গেছে। সো এটা আর দেরি নেই, কিন্তু এটা ঢুকে গেছে ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে ঢুকে গেছে, এটা কাশ্মীরে নেই আর। সো ইউ নেভার নো, নেক্সট টার্গেট আমরা হতে পারি, কেউ জানি না। সন্ত্রাসবাদ যে কথাটা বলছিলে, এটা সামাজিক যে কথাটা আমরা বারবার বলছি, সামাজিক ছবি নিয়ে, সত্যিই আমরা সামাজিক ছবি নিয়ে কাজ করি। আমাদের সিনেমায় একটা ডায়লগ আছে, যে ডায়লগটা আমাদের সিনেমার মুখ্য চরিত্র, অন্যতম মুখ্য চরিত্র আবির চট্টোপাধ্যায়ের জায়গায় রয়েছে, যেখানে অন্য একজন একটা জায়গার থেকে একটা বার্তা আসছে যে এই যে তুমি ভারত বাংলাদেশের জায়গাটা হচ্ছে যে আমার ঘরে বোম ফাটলে ফাটবে, আপনার ফাটতাছে কেন? তখন আবির চট্টোপাধ্যায় বলছে যে জনাব, আমি পঙ্কজ সিংহ পাসপোর্টে, কিন্তু মূলত আমি এই উপমহাদেশের সন্তান। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মলদ্বীপস, এই সব মিলিয়ে আমরা একটা যৌথ পরিবার, সার্ক। আর তাই পাকিস্তানে যখন কোনো বাচ্চাকে গুলি করে মারা হয়, তখন আমার বাচ্চার জন্য চিন্তা হয়। আফগানিস্তানে যখন বোরখা না পরার অপরাধে কোনো মহিলাকে পাথর দিয়ে মারা হয়, তখন আমার মা বোনের জন্য আমার চিন্তা হয়। শ্রীলঙ্কায় যখন বন্যায় যখন ঘর ভেসে যায়, আমার চোখ দিয়ে জল পড়ে। আর তাই বম্বেতে ব্লাস্ট হলে আপনারও ফাটবে। সো দ্যাটস দ্য থিং, উই আর অল কানেক্টেড, উই আর অল কানেক্টেড। আজকে যখনই যে দেশে বা যে কোনো জায়গায় যখন সন্ত্রাসবাদ বাড়ছে, তখন এটা নয় যে সেটা ওখানে হচ্ছে, নেক্সট ক্যান বি তুমি। যে কোনো দিন, যে কোনো সময় হতে পারে, আমরা কেউ জানি না। আমরা আলোচনা করছি পরিচালক থেকে অভিনেতা এবং গায়িকা সকলের সঙ্গে বাংলা সিনেমা, পুজোয় বাংলা সিনেমা মুক্তি এবং অবশ্যই রক্তবীজ 2 জড়িয়ে রয়েছে। আলোচনায় আসবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমাদের পেশার সঙ্গে, খবরের সঙ্গে ঘটনাগুলো এত অঙ্গাঙ্গিভাবে জড়িত যে আমাদের কাছে খুব রিফ্লেকশনটা কাজ করে। কিন্তু সাধারণ দর্শক তারা তো এই মুহূর্তে যদি আমরা দেখি যে কোনো সিনেমা, যে কোনো ভাষার সিনেমা এন্টারটেইনড হতে চায়, ভয় পাবে না তো? ভয় কেন পাবে? আপনি পাঠান দেখে ভয় পান নাকি? না। জওয়ান দেখে ভয় পান? না না, কেন হবে? কেজিএফ দেখে ভয় পায় কেউ? ভয় পায় না। কথাগুলো খুব সিরিয়াস হয়তো, কিন্তু আদতে নয় ব্যাপারটা। জিনিসটা আমরা হয়তো একটা মোড়কে বলছি। আর আমাদের প্রবলেম কি, আমরা হামি হচ্ছে সবথেকে কঠিন ছবি ছিল আমাদের কেরিয়ারের। রক্তবীজ 2 নয়, কিন্তু হামি কিন্তু সবথেকে কঠিন ছবি। কেন? এমন ওর থেকে সেন্সিটিভ বিষয় হয় না। একটা নিষ্পাপ চুম্বন, সেটা যে কোথায় কোন আকার ধারণ করতে পারে, ওর থেকে ভয়ঙ্কর সিনেমাটা ছিল বোম। ওটাকে যদি হ্যান্ডেল করতে পেরেছিলাম,
আমার মনে হয় বাকি ওর থেকে কঠিন বিষয় আমি তো আমার জীবনে মানে হ্যান্ডেল করাটা, এবং সেই সময় সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ উত্তাল ছিল। ওই সময় গুরুগ্রামে হচ্ছে, কলকাতায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে এই ব্যাপারটা। তাই এবার ওই যে হামির ঘটনা বা এই যে হামির ভেতরে যা ঘটনা হচ্ছে, ওটা বহু স্কুলে, বহু জায়গায় ভেতরে ভেতরে আমরা বারবার বলি এটা তো বাচ্চাদের মধ্যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওখান থেকেই তো স্পার্কটা, জিনিসটা বড় হয়ে যায়। এক্স্যাক্টলি তাই আমরা বারবার বলি ওটা কী আছে, ও তো ওখানে হচ্ছে, সেখানে হচ্ছে, ওখানে হচ্ছে। কিন্তু অন্য আজকে আপনি একটা জিনিস ভাবুন না, একটি ছাত্র আরেকটি ছাত্রকে ছুরি দিয়ে মারছে, এ কোত্থেকে তৈরি হচ্ছে? এই সিনেমায় তো সেই ডায়ালগই বর্তমান রয়েছে। গাস ভ্যান সান্ট একটা ছবি করেছিল এলিফ্যান্ট, সেই সিনেমাটা দেখা যাচ্ছে একটা ছেলে হাতে একটা AK-47 নিয়ে সে স্কুলের ভেতর ঢুকে যাচ্ছে, গুলি করে মারছে। এটা কোত্থেকে তৈরি হচ্ছে? সো মানে আমার বক্তব্য যে ইটস এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়, পার্টিনেন্ট বিষয়। আমাদের যে কোনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা সব কিছু, আমরা একটা জায়গার ভেতর রয়েছি যেখানে আমাদের এই বিষয়কে অ্যাড্রেস করা উচিত। কিন্তু অবভিয়াসলি যেটা হামির ভেতরেও ছিল, আমরা চাচাজির মতো গান করেছি, আমরা টিফিন বক্স গান করেছি, আমরা চেয়েছি পুরো জিনিসটা। আপনি পুজোতে সিনেমা দেখবেন, একটা সিনেমার ভেতরে যা চান সব থাকবে। গান চাইবেন, নাচ চাইবেন, আপনি ইমোশন চাইবেন, ভাই বোনের গল্প চাইবেন, তার ভেতরে দুই দেশের গল্প থাকবে, তার ভেতরে আপনার সমুদ্র দেখবেন, পাহাড় দেখবেন, ভেনিস দেখবেন, থাইল্যান্ড দেখবেন, সব দেখবেন, এভরিথিং, সব কিছু থাকবে। আর তার ভেতরে আপনার অ্যাকশন দেখবেন, আপনার মুনির আলম যে অ্যান্টাগনিস্ট, আর ওইদিকে আপনি প্রোটাগনিস্ট আমাদের আবির, তাকেও দেখবেন, সবাইকে দেখবেন। একটা গল্পের ভেতরে যা মোটামুটি থাকে একটা মশালা ছবি, আপনি পুজোতে যাবেন, এনজয় করবেন। এবং পুজোতে আমার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, এর আগের বার সেই চ্যালেঞ্জটা আমি জিতেছিলাম। আমায় নবীনা সিনেমার নবীন চোখানি আমায় বলেছিল যে বহুরূপী বহুরূপী দেখতে গিয়ে সবথেকে বেশি চিকেন প্যাটিস বিক্রি হয়েছিল। সো এবার আমার টার্গেট হচ্ছে বহুরূপীর ওই চিকেন প্যাটিসের রেকর্ডটাকে বিট করা আর কি। আমি জানি না সেটা পারবো কিনা। টিকিট বিক্রির থেকে বড় জিনিস হচ্ছে চিকেন প্যাটিস আমার বিক্রি, ওইটা বাড়াতে হবে। আমি ভাবতেই পারিনি যে ছবি মুক্তির একেবারে প্রাক্কাল বলতে যাবো, যে সেই সময় আমরা বসে আলোচনা করছি যেখানে একেবারে রিল্যাক্স মুডে পরিচালক এই কথা বলে দিচ্ছে, সুতরাং তার কনফিডেন্স লেভেলটা বোঝা যাচ্ছে। কিন্তু আলোচনার প্রসঙ্গে গানের কথা চলে এলো। সুচন্দ্রিকা, মানে পরিচালকের ইঙ্গিত শুধু নয়, কার্যত অর্ডার আর কি, যে এই শব্দ যখন বলে দিচ্ছে একেবারে মশালা ফিল্ম সব পাওয়া যাবে।